হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি 10টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সঙ্গে স্ট্যাটিক জিকে। ঠিক আছে, যাদের যাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্যা তারা আমার এই প্লেলিস্টটা ফলো করো এবং এই প্লেলিস্টের মধ্যে তোমরা স্ট্যাটিক জিকে সম্পর্কে প্রচুর ইনফরমেশান পেয়ে যাবে এবং স্ট্যাটিক জিকে যাদের সমস্যা তারাও কিন্তু এই প্লেলিস্টের মাধ্যমে তোমাদেরও স্ট্যাটিক জিকে অনেকটাই উঠে যাবে। ঠিক আছে, তো প্লিজ আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখো তোমার স্ট্যাটিক জিকের বেসটাকে আরও শক্তিশালী করার জন্য। আর যারা যারা টেলিগ্রামে জয়েন করোনি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। ওখানে কিন্তু আমি দিনে অন্তত 5-6টা করে স্ট্যাটিক জিকে রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপলোড করে দিই। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে দিও। চলো চলে যাব আমাদের প্রথম প্রশ্নে। জাতিসংঘ 2026 সালকে কোন আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে? আন্তর্জাতিক মিলেট বছর, আন্তর্জাতিক চারণভূমি ও পশুপালক বছর, আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বছর, নাকি আন্তর্জাতিক ডাল শস্য বছর? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এর অ্যান্সার এসে যাবে অপশন নাম্বার বি, আন্তর্জাতিক চারণভূমি এবং পশুপালন বছর। ঠিক আছে, এটা কিন্তু কোন কোন বছরকে কী হিসাবে ঘোষণা করা হয়েছে এই নিয়ে প্রশ্ন আসে, তো এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। আন্তর্জাতিক চারণভূমি এবং পশুপালক বছর হিসাবে ঘোষণা করা হয়েছে 2026 সালটা। চলো চলে যাব জাতিসংঘ সম্পর্কে কিছু ইনফরমেশানে। এই যে স্ট্যাটিকের কথা বললাম না, এই জাতিসংঘ সম্পর্কে কিছু ইনফরমেশানই অ্যাকচুয়ালি স্ট্যাটিকে পড়ে। চলো দেখো, এখানে জাতিসংঘের প্রতিষ্ঠা 28শে অক্টোবর 1985, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট যে 28শে অক্টোবর বিশ্ব ইউএন দিবস। এটা পরীক্ষায় আসে যে কত তারিখ বিশ্ব ইউএন দিবস। 28শে অক্টোবর কত সালে? 1985-এ ইউএন প্রতিষ্ঠা করা হয়। সদর দপ্তর কোথায় আছে? নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র। ঠিক আছে, সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে। সদস্য বর্তমানে 193টি দেশ জাতিসংঘের সদস্য। অফিসিয়াল ভাষা, এটাও মাঝে মধ্যে আসে, অপশান দিয়ে বলে কোনটা জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়। অফিসিয়াল ভাষা কী কী আছে? ইংরাজি, ফরাসি, স্প্যানিশ, রুশ, চাইনিজ এবং আরবি। ঠিক আছে, মানে ইংলিশ, ফ্রেঞ্চ আর স্প্যানিশ, এই তিনটে আছেই। ঠিক আছে, ইউরোপ আর আমেরিকার ভাষা ধরলে। আর আছে হচ্ছে রাশিয়ান, আর এশিয়া থেকে দুটো ভাষা, একটা হলো চায়না, একটা হচ্ছে আরবি। ঠিক আছে, তারপরে আসে পরবর্তী ইনফরমেশন, জাতিসংঘের প্রধান অঙ্গসমূহ। জাতিসংঘের কটা বডি আছে? কি আছে? 6টি প্রধান শাখা আছে। ভেরি ইম্পর্টেন্ট। কী কী ইম্পর্টেন্ট? প্রথমে আছে সাধারণ পরিষদ। ঠিক আছে, যেখানে আর কি জাতিসংঘের তোমার ধরো মিটিং ফিটিংগুলো বসে, সেইটা। এরপরে আছে এই নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদটা খুবই কোশ্চেন আসে এই নিয়ে। যেটা আসে সেটা হলো যে নিরাপত্তা পরিষদের কটা স্থায়ী সদস্য এবং কটা অস্থায়ী সদস্য? 5টা হলো স্থায়ী সদস্য এবং 15টি হলো অস্থায়ী। ওকে, 15টি অস্থায়ী সদস্য। আচ্ছা, অস্থায়ী সদস্যের মধ্যে কিন্তু আমরা আছি। ঠিক আছে, আচ্ছা, 5টা স্থায়ী সদস্যর মধ্যে কারা কারা আছে? ইউএসএ মানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মানে ইউকে, চীন, রাশিয়া এবং ফ্রান্স। ঠিক আছে, এটা মোটামুটি বেসিক্যালি সবারই মনে আছে। ইউরোপ এবং ইউএসএ থেকে হলো ইউএসএ, ইউকে মানে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন, আর হলো ফ্রান্স, আর রাশিয়া। আর এশিয়া থেকে শুধু একটাই দেশ আছে, সেটা হলো চায়না, যাদের অ্যাকচুয়ালি ভেটো দেওয়ার ক্ষমতা আছে। আচ্ছা, এটা নিরাপত্তা পরিষদ গেল। তারপরে আছে হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। তারপরে আছে আন্তর্জাতিক আদালত। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে এখানে আরেকটা, এটা অ্যাকচুয়ালি আরেকটা সেপারেট। তারপর আছে সচিবালয়। আন্তর্জাতিক আদালত কিন্তু দ্য হেগে আছে। ঠিক আছে, দ্য হেগ। তারপরে আছে অছি পরিষদ। ঠিক আছে, খেয়াল থাকবে। চলো তাহলে কটা বডি জাতিসংঘের? 6টা বডি। চলো আমরা চলে যাব এবার নেক্সট কোশ্চেনে।
ও বাই দ্য ওয়ে, এখানে আরেকটা জিনিস আমার একটু বলে নেওয়া দরকার। জাতিসংঘের এখন বর্তমানে চেয়ারম্যান কে আছে, মানে সেক্রেটারি যে, তিনি কিন্তু আছে অ্যান্তোনিও গুটারেস। ঠিক আছে, অ্যান্তোনিও গুটারেস। ঠিক আছে, অ্যান্তোনিও প্রথমত লিখে দিলাম, আর বেশি লিখলাম না, সময় নষ্ট। চলো চলে যাব নেক্সট প্রশ্নে। তারপরে কোশ্চেন বলছে যে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করেছেন আনুষ্ঠানিকভাবে? অপারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল লজিস্টিক এডিশন, ডিপো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট এডিশন, নাকি স্মার্ট কমান্ড এডিশন? সম্প্রতি কোন ডিজিটাল প্ল্যাটফর্মটা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে? এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার এসে যাবে অপশান নম্বর সি, ডিপো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট এডিশন। এগুলো কিন্তু এসএসসিতে মোটামুটি আসে, যে কোন ওয়েবসাইটটা চালু করা হয়েছে, কোন ডিজিটাল প্ল্যাটফর্মটা চালু করা হয়েছে। তো এটা কিন্তু এসএসসির দিয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে একটু দেখে নেব। চলো, ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বর্তমানে সেনা প্রধান কে আছেন, যেটা হলো চিফ অফ দ্য আর্মি স্টাফ, তিনি আছেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জেনারেল উপেন্দ্র ত্রিবেদী হচ্ছে সেনা প্রধান, চিফ অফ দ্য আর্মি স্টাফ। ওকে, ভারতীয় সেনাবাহিনীর মোট 7টা কমান্ড আছে, তার মধ্যে 6টা অপারেশনাল এবং একটা ট্রেনিং কমান্ড। ঠিক আছে, স্লোগান কি? স্লোগানটা আসে মাঝে মধ্যে, যে ভারতীয় আর্মির অ্যাকচুয়ালি স্লোগান কি, মাঝে মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের স্লোগান চলে আসে। এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আদর্শ বাক্য হলো সার্ভিস বিফোর সেলফ। সার্ভিস বিফোর সেলফ, এটা মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সার্ভিস বিফোর সেলফ। ভারতীয় সেনাবাহিনী 2026 সালকে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটির ঘোষণা করেছে। তাহলে ওখানে ইউএন ঘোষণা করেছে হচ্ছে তোমার বলো, যেটা হচ্ছে পশুচারণ ভূমিকে। আর এখানে ভারতীয় সেনাবাহিনী 2026 সালকে ঘোষণা করছে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি। আচ্ছা, এটাও মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে কত টাকা বাজেটে অ্যালট করা হয়েছে ডিফেন্সে। ভারতীয় সেনাবাহিনীর জন্য কিন্তু 25-26 অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেট রেকর্ড মানে টাকা অ্যালটমেন্ট করা আছে, সেটা কত? 6.81 লক্ষ কোটি। ঠিক আছে, চলো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, আধারের পরিচয় সচেতনতা বৃদ্ধির জন্য ইউআইডিআই কোন নতুন মাস্কটটি প্রকাশ করেছে? আশা, উদয়, ভারত, নাকি আধার বন্ধু? কোন মাস্কটটি প্রকাশ করেছে? এটা কিন্তু পড়েছে অপশন নাম্বার বি, উদয়। ঠিক আছে, সচেতনতা, ইউডিআই সচেতনতা বৃদ্ধির জন্য। চলো চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন। ভারতের কোন রাজ্য সম্প্রতি ডিপটেক স্টার্টআপ পলিসি নীতি উদ্ভাবন করেছে? ডিপটেক স্টার্টআপ পলিসি। কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, না তামিলনাড়ু? ডিপটেক স্টার্টআপ পলিসি, এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু তামিলনাড়ু। ঠিক আছে, কিছু ক্ষেত্রে এসএসসিতে এসে যায় কোন জায়গায় কে কী স্টার্ট আপ করেছে, কোন রাজ্য। তো এটা কিন্তু তামিলনাড়ু করছে ডিপটেক স্টার্ট আপ পলিসি। ওকে, চলো চলে যাব নেক্সট। ভারতে প্রথম সম্পূর্ণ কাগজহীন জেলা আদালত ব্যবস্থা কোথায় চালু করা হয়েছে? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু ভারতে প্রথম হচ্ছে, এবং এমন একটা জিনিস যে পেপারলেস জেলা আদালত, রাইট, পেপারলেস। আচ্ছা, কোথায়? কোচি কেরল, লখনৌ উত্তরপ্রদেশ, কালপেট্টা কেরল, নাকি ইন্দোর মধ্যপ্রদেশ? পেপারলেস জেলা আদালত, এর অ্যান্সার কি এসে যাবে? জেলা আদালত, এটা এসে যাবে কেরালার কালপেট্টা কোর্ট। ঠিক আছে, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবা। পেপারলেস প্রথম জেলা আদালত কালপেট্টা কেরল। ওকে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এ কে বালা সুব্রমণিয়ম, এস সোমনাথ, অজিত কুমার মহন্তি, নাকি সমীর ভি কামাত? কাকে? এর অ্যান্সার হয়ে যাবে এ কে বালা সুব্রমণিয়ম, তাই তো? এটা একটু মনে রাখো, এটা মাঝে মধ্যে না এই এসএসসিতে অ্যাপয়েন্টমেন্ট হিসাবে আসে। ঠিক আছে, তো কে এসে? এ কে বালা
বালা সুব্রমণিয়াম। ওকে, আচ্ছা এস সোমনাথ তো যখন আমাদের চন্দ্রযান হয়েছিল, সমীর ভি কামাত কোথায় আছে? ডিআরডিওর সমীর ভি কামাত। আমি বলে দিয়েছি যে ডিআরডিও যেহেতু কামান টামান বানায়, তাই কামান বানায় যে যে ব্যক্তি তার 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 এই হলো হচ্ছে কামাত, তার প্রধান হলো কামাত, ঠিক আছে। আর এটা এই অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের হলো হচ্ছে একে বালা সুব্রমণিয়াম। ওকে, আচ্ছা এবার একটু আমরা এই অ্যাটমিক রেগুলেটরি বোর্ড সম্পর্কে একটু দেখে নেব, যেহেতু মাঝে মধ্যে এসে যেতেও পারে, বলা যায় না। প্রতিষ্ঠা কি? প্রতিষ্ঠা হলো হচ্ছে, সালটা লাগবে না, লাগবে হলো হচ্ছে 1983 সালে ভারতের রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এটি গঠিত হয়। তাহলে এটা অ্যাটমিক রেগুলেটরি বোর্ড কত সালে? 1983 সালে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই সালটাই আসে কত সালে প্রতিষ্ঠা হয়েছে, 1983। আইনি ভিত্তি কি? 1962 সালে পারমাণবিক শক্তি আইন, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 এবং 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন দ্বারা এটি পরিচালিত হয়, ঠিক আছে। সদর দপ্তর কোথায় আছে? মুম্বাই, মহারাষ্ট্রে। এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হলো হচ্ছে, এর প্রধান লক্ষ্য হলো ভারতের পারমাণবিক শক্তি এবং আয়োনাইজিং রেডিয়েশনের ব্যবহার যাতে জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য কোনো ঝুঁকির কারণ না হয় তা নিশ্চিত করা। মানে ব্যাপারটা হলে আমরা যে এই অ্যাটমিক এনার্জি নিয়ে পরীক্ষা টরীক্ষা করছি, এটাই আর কি, যে যে শ্রমিকরা আছে তাদের বিমা টিমা ঠিক আছে কিনা, বা আমরা যে অ্যাটমিক এনার্জি নিয়ে যে এটা করছি, এক্সপেরিমেন্ট করছি, তাতে সেই এলাকার আশপাশের যে সমস্ত মানুষ আছে তাদের অসুবিধা হচ্ছে কিনা বা পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেইটা অ্যাকচুয়ালি রেগুলেট করাটা হলো হচ্ছে এই আরবির কাজ, ঠিক আছে। চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন। প্রখ্যাত বাস্তুবিজ্ঞানী বা ইকোলজিস্ট সম্প্রতি, আচ্ছা এখানে কিন্তু শব্দটা লেখা হয়নি, ইনি হলেন হচ্ছে মাধব গাডগিল, এনার নাম এখানে লেখা পড়েনি, যাই হোক মাধব গাডগিল, ঠিক আছে। তো বলো যে ইনি কত বছর বয়সে প্রয়াত হয়েছেন? মাধব গাডগিল, আমরা অল্প বিস্তর যারা জানো তারা মোটামুটি এনার নাম শুনেছ। আচ্ছা এর অ্যান্সার হয়ে যাবে 82 বছর বয়সে ইনি মারা গেছেন। মাধব গাডগিল সম্পর্কে আমরা ছোট্ট করে একটুখানি জেনে নেব। মাধব গাডগিল অ্যাকচুয়ালি পুনে, মহারাষ্ট্রে জন্মাচ্ছেন। মাধব গাডগিল সারা ভারতে পরিচিত হয়ে ওঠেন পশ্চিমঘাট পরিবেশ বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান হিসাবে, ঠিক আছে। ব্যাপারটা কি? উনি 2011 সালে গাডগিল রিপোর্ট পেশ করেন। সেখানে উনি বলছেন যে এই রিপোর্টে পুরো পশ্চিমঘাট পর্বতমালাকে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা হিসাবে ঘোষণা করার সুপারিশ করেছিলেন। ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া, যেহেতু আমরা জানি যে পশ্চিমঘাট পর্বতমালা জুড়ে বহু ধরনের স্পিসিসরা থাকে, সেটা গাছের হোক বা প্রাণী জগতের হোক, তাই পশ্চিমঘাট পর্বতমালা যেহেতু যেভাবে র্যাপিডলি নষ্ট করা হচ্ছে, ডিস্ট্রয় করা হচ্ছে, তাই ওনার রিপোর্ট অনুসারে এটাকে ইমিডিয়েটলি ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া হিসেবে ঘোষণা করা হোক, সেই রিপোর্টটা উনি পেশ করেছিলেন, ঠিক আছে। তো এটা একটা সারা জাগানো রিপোর্ট। তো এটা হলো মাধব গাডগিল সম্পর্কে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন বলছে 2025 সালের তথ্য অনুযায়ী কোন শহরটি মহিলাদের জন্য ভারতের সেরা শহর হিসাবে নির্বাচিত হয়েছে? অবশ্যই বুঝতেই পারছো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যাই হোক, জানি না কোন শহর যে মহিলাদের জন্য সেরা, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, চেন্নাই নাকি মুম্বাই? তো ভারতের মতে কোন জায়গায় মহিলারা সেফ বলো? এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে ব্যাঙ্গালোর, ঠিক আছে। ব্যাঙ্গালোরকে আপাতত বেস্ট সিটি অফ উমেন বলে অ্যাকচুয়ালি নির্বাচিত করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি কীভাবে নির্বাচিত হয় জানো? সেখানে কতটা ক্রাইম রিপোর্ট আর কি তোমার কি বলে লেখানো হয়েছে, সেই অনুসারে, ঠিক আছে, সেই অনুসারে অ্যাকচুয়ালি হয় যে কতটা ক্রাইম রিপোর্টেড হয়েছে মহিলাদের বিরুদ্ধে। এটাও একটা প্যারামিটার অ্যাকচুয়ালি বেস সিটি হ্যানা ত্যানা এইসবের জন্য। আচ্ছা চলো তাহলে ব্যাঙ্গালোর, মানে ব্যাঙ্গালোরে মেয়েরা থাকলে তাও একটু সেফ থাকবে। নেক্সট কোশ্চেন।
কনিষ্ঠতম আরব আরোহী হিসাবে মাত্র 18 বছর বয়সে মাউন্ট ভিনসেন জয় করেছেন কে? সারা আল আহমেদ, ফতেমা আল ওয়াদি, নূর বিন লাদেন নাকি আমাল আল মানসি? যেহেতু এটা আরবের কনিষ্ঠতম মানে আরোহী, তো মাঝে এটা একটু অতটাও ইম্পর্টেন্ট নয়, তবে করে রাখতে পারো, হায়ার এডুকেশনের ক্ষেত্রে আসবে এটা। হায়ার এডুকেশন মানে হায়ার লেভেলের এক্সামের ক্ষেত্রে এর অ্যান্সার হয়ে যাবে ফতেমা আল ওয়াদি। ঠিক আছে, মুখস্থ করতে পারো না করতে পারো, নিজের দেশের জিনিসটা তো অতটাও ইম্পর্টেন্ট না। লাস্ট কোশ্চেন, ফাইনাল কোশ্চেন, সম্প্রতি কোন বইটির দ্বিতীয় সংস্করণ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে? হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড, দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়া, ফরগটেন হিরোস অফ ভারত নাকি ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স? কার অ্যান্সার কী এসে যাবে? এর অ্যান্সার এসে যাবে হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড। এটা একটা বিখ্যাত বই। ঠিক আছে, এটার দ্বিতীয় সংস্করণ বার করা হয়েছে, সেটা কি হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড। ঠিক আছে, এই ছিল আজকের 10টা প্রশ্ন। কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও এবং একটা লাইক করে দিও। ঠিক আছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি দেখতে পারো। অবশ্যই আমার চ্যানেল প্রথম, নতুন, এত এত আমি এখনও অব্দি এক্সপিরিয়েন্স হয়ে উঠতে পারিনি, কিন্তু তোমরা যদি আমাকে সাহায্য করো এবং আমাকে যদি তোমরা মানে মোটিভেট করো, আমার সঙ্গে যদি পার্টিসিপেট করো পড়াশুনোতে, আমি আশা করি আরও ভালো ভালো টপিক তোমাদেরকে পড়াতে পারবো। এছাড়া চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তুমি চেক করতে পারো। চ্যানেলে আমি প্রত্যেক দিন 5টার সময় প্র্যাকটিস ক্লাস করাচ্ছি স্ট্যাটিক কিংবা ইতিহাসের ওপরে। সেটা হলো যে আপকামিং যে তোমার কেপি কনস্টেবলের মেন্স আছে, কিংবা ডব্লিউপি এসএসসি আছে, কিংবা ধরো আরও যে সমস্ত প্রশ্ন আছে, ডব্লিউবিসিএস আছে, এসএসসি এমটিএস আসে, সেই সব ধরনের জিনিস নিয়েই করা হচ্ছে। তো তুমি সেগুলো অবশ্যই চেক আউট করবে। যারা পড়াশুনো করছো, থিওরিটিক্যাল পড়াশুনো করছো, তারা অবশ্যই প্র্যাকটিস সেটগুলোকে লাগাবে এবং আমি আস্তে আস্তে ধীরে ধীরে থিওরির ক্লাসও শুরু করব। ঠিক আছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও থিওরির ক্লাস করতে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বি হেলদি, কিপ স্টাডি। থ্যাংক ইউ।